জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি অন্নয় কর্মকার। আয়নাঘর পরিদর্শন করে শেখ হাসিনার যুগকে আইয়ামে জাহিলিয়াতের সাথে তুলনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, হাসিনা সরকারের আমলে গুমের শিকার হওয়া 1750 মানুষের তথ্য পাওয়া গেছে এখন পর্যন্ত। এসব ঘটনার বিচার না হলে দেশ মুক্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি। বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নির্যাতনের শিকার ভুক্তভোগী ও বিদেশি গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেকটা সময় নিয়ে তিনি ঘুরে ঘুরে দেখেন পাশবিক নির্যাতনের চিহ্ন। রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় এসব আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গেছে। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার হাসিনার আমলের এত পরিমাণ আয়নাঘর দেশ জুড়ে বিস্তৃত, যার সংখ্যাও নির্ধারণ করা যায়নি। বন্দিশালায় পাওয়া গেছে নির্যাতনের অনেক টুলস, বিশেষ করে বৈদ্যুতিক চেয়ার, যেখানে বসিয়ে ইলেকট্রিক শক দিয়ে দেওয়া হতো আয়নাঘরের বন্দীদের। আয়নাঘর পরিদর্শনে গিয়ে ভুক্তভোগীরা তুলে ধরে নির্যাতনের সেই দুঃসহ স্মৃতি। এ সময় গুম হওয়া উপদেষ্টারাও তাদের প্রতিক্রিয়া জানান। ভুক্তভোগীদের সংখ্যা আমার জানার মতো 1700 প্লাস, 1750 প্লাস এরকম যারা ভুক্তভোগী। অজানা কত ওইটা তো আমরা আর জানি না। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। 24 ঘন্টা চোখ বেঁধে হাত বেঁধে বসে রাখতে কিছু দিতাম না দিতাম। কেন এই জায়গাটুকুতে কাজ দিয়ে স্টুডিও প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW এর সাথে যোগাযোগ আছে নাকি না, CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না, ISI এর সাথে যোগাযোগ আছে না। ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিছু করে না, সব আমার আম্মুকে। একজন মহিলাকে মারছে, আপনার একজন পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে, আমার সামনে, কিন্তু আমি কিছু করতে পারি না। বাইরে কিছু দেখি নেই, শুধু ভিতরে দেখছি। দেয়াল দেখে আমি চিনতে পারছি। হ্যাঁ, রুমটা ছোট ছিল, এই জন্য আমি বুঝতে পারতেছিলাম না। এখন ভেঙে রুমটা বড় করা হয়েছে। এখানে আমার পর চোখ খুলে দিত, আবার এখান থেকে বের করার সময় চোখ হ্যান্ডকাপ লাগায়, তারপর ইন্টারোগেশন রুমে নিয়ে দিই। ইন্টারোগেশনে তো এখানে সারা রাতেও ইন্টারোগেশন করতো এখানে, বা কোনো অজ্ঞান হয়ে গেলে বা কোনো এখানে। এদিকে সারা দেশে 800-র বেশি আয়নাঘরের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আয়নাঘরে গুম খুনের মূল নির্দেশদাতা শেখ হাসিনা। আওয়ামী লীগ এবং বিভিন্ন সংস্থা সহ যারা এসব কাণ্ডে জড়িত তাদেরকে ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান প্রেস সচিব। যতগুলো আয়নাঘর আছে সবগুলোতেই বিশিষ্ট যেগুলো সেগুলো ভিজিট হয়েছে, এবং বাংলাদেশে যত আয়নাঘর আছে প্রত্যেকটা খুঁজে বের করা হবে। আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো, মেবি 700 থেকে 800, এবং এইটা আরও বের হচ্ছে। এবং এটা বোঝা যাচ্ছে যে এটা শুধুমাত্র ঢাকায় কনসেন্ট্রেট ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল। গুম এবং খুনের সাথে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তার অর্ডারে এগুলো হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা কম বেশি 1400 হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছে স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় যুদ্ধে ব্যবহৃত অস্ত্র। এই আন্দোলনে নারী ও শিশুদেরও টার্গেট করে হত্যা করা হয়েছে বলেও প্রমাণ পায় জাতিসংঘ। গুরুতর আহতদের জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা নিতে দেয়নি তৎকালীন গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যরা। বাংলাদেশ সময় দুপুর 2:30টায় সুইজারল্যান্ডের জেনেভা থেকে প্রকাশিত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে সংস্থাটি বলেছে, সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি এসব হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। আন্দোলন দমনে ব্যবহার করা হয়েছে SKS টাইপ 56, PD-08 রাইফেলের মতো স্বয়ংক্রিয় ও আধা স্বয়ংক্রিয় যুদ্ধে ব্যবহৃত অস্ত্র। মানুষ মারতে ব্যবহার করা হয়েছে 7.62 মিলিমিটার বুলেট,
বলা হচ্ছে, গণ অভ্যুত্থানে নিহতদের প্রায় 12 থেকে 13% শিশু এবং 11,000-এর বেশি আন্দোলনকারী আটক করে নির্যাতন করা হয়েছে। গুরুতর আহতদের জীবন রক্ষাকারী চিকিৎসা সেবা নিতে দেয়নি তৎকালীন ডিজিএফআই, এনএসআই সহ গোয়েন্দা বাহিনীর সদস্যরা। প্রতিবেদনে 95 জন সদস্যের নাম এবং তাদের ভূমিকা কি ছিল তার বিস্তারিত সরবরাহ করেছে। We'll take another question in the room. Thanks. Process for international. ট্রাইব্যুনালের মামলার তদন্ত শেষ হওয়ার আগেই রায় নিয়ে আইন উপদেষ্টা আগাম মন্তব্য করায় অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। দুপুরে ট্রাইব্যুনালে গুমের ঘটনায় দায়ের করা মামলার শুনানিতে উষ্মা প্রকাশ করে তিনি আরও বলেন, বিচার হবে স্বাধীন ও নিরপেক্ষ, আগাম মন্তব্যের সুযোগ নেই। এর আগে সকালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে গুমের ঘটনায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়। আগামী 20 এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। এছাড়া রামপুরায় গণহত্যার অভিযোগে পুলিশের দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এই মামলায় 11 জন আসামির মধ্যে একজন আসামি জিয়াউল আহসান, উনাকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। আমরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 2 মাস সময়ের প্রার্থনা করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আগামী 20/4/2025 তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছেন। এই ট্রাইব্যুনাল কোনো কিছু দ্বারাই প্রভাবিত হবে না, তারা উপদেষ্টা হলেও তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, সরকার, ডিফেন্স, আসামিপক্ষ কোনো পক্ষের চাপেই এই ট্রাইব্যুনাল প্রভাবিত হবে না। আমরা যে তদন্তটা করছি তার সাথে কিন্তু তারা আজকে যে রিপোর্টটা প্রকাশ করেছেন তার সাথে সাদৃশ্য আছে। আমরা যে ধরনের এভিডেন্স পেয়েছি, জাতিসংঘ আজকে যা প্রকাশ করেছে তা মূলত একই রকমের কথা, এবং সেখানে শেখ হাসিনার নির্দেশে যে এই অপরাধগুলো সংঘটিত হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের এবং জাতিসংঘ প্রধানত এই 3 জনের কথা বললেও এর বাইরে আমরা আরও অনেকের নাম পেয়েছি যারা আসলে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে, যেগুলোর নাম আমরা হয়তো সময় বলবো, যেগুলোর এভিডেন্স পেয়েছি, তাদের পরস্পরের কথোপকথন আমরা পেয়েছি, আমরা বিভিন্ন ডিজিটাল এভিডেন্স পেয়েছি যে এই ট্রাইব্যুনাল কোনো কিছু দিয়ে প্রভাবিত হবে না, না সরকার থেকে, না ডিফেন্স সাইড থেকে, না আসামি পক্ষ থেকে। চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন বিডিআর সদস্যরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহেরিন অ্যানি, যাচ্ছি তার কাছে। অ্যানি, বিক্ষুব্ধরা আসলে কি বলছেন আর কর্মসূচির কারণে যান চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটছে কিনা আমাদেরকে জানাবেন। আমার যেটা ধারণা ছিল, বাংলাদেশে এখন এই সচিবালয়ের এই রাস্তায় কিন্তু বিডিআর যে যারা চাকরিচ্যুত আন্দোলনকারীরা যারা ছিলেন তারা কিন্তু আন্দোলন করছেন, এবং এই রাস্তা কিন্তু এখন এই আন্দোলনকারীদের স্লোগানে মুখরিত। এবং এখন এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন তারা কিন্তু এখানে আছেন, এবং তারা এই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আসলে এই আন্দোলনকারীদের পক্ষে নানা ধরনের কথা বলছেন। এবং তাদের একটি প্রতিনিধি দল এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থেকে যে নেতারা আছেন এবং এই আন্দোলন কারীদের মধ্যে যারা আছেন তারা কিন্তু এই সচিবালয়ে প্রবেশ করেছেন, এবং এর আগে দুপুরেও কিন্তু 7 সদস্যের একটি সদস্য কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে সচিবালয়ে অবস্থান করছেন। এবং এখন পর্যন্ত আসলে সচিবালয় থেকে এই বিডিআর যে চাকরিচ্যুত যে আন্দোলনকারী আছে তাদের আসলে দাবি দেওয়া মেনে নেওয়ার কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি। সেই কারণে কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছে। এবং আপনাকে একটু বলে রাখি, এই যে চাকরিচ্যুত যারা বিডিআর যারা আন্দোলনকারীরা এখানে এসেছেন তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে এবং যারা আসলে কারাবন্দী রয়েছে তাদের মুক্তির দাবিতে কিন্তু তারা আজকে এখানে অবস্থান করছে, এবং তাদের এই অবস্থান কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে। এবং আজকে শহীদ মিনার থেকে দুপুর 12টার দিকে তারা এই সচিবালয়ে ঘেরার উদ্দেশ্যে আছেন, এবং তখন কিন্তু এই সচিবালয়ের রাস্তার মুখে পুলিশি বাধায় কিন্তু তারা এই সচিবালয়ের রাস্তার মাঝখানে কিন্তু তারা অবস্থান করছে। তাদের উপরে কিন্তু জল কামানের মাধ্যমে কিন্তু পানি নিক্ষেপ করা হয়েছে। এবং আপনাকে বলে রাখি, এখানে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি এসেছেন এবং তিনি এখানে এসে এই আন্দোলনকারীদের পক্ষে কথা বলেছেন এবং তাদেরকে তিনি বলেছেন যে বিচারিক যে মানদণ্ড আছে সেটি মেনেই কিন্তু এখানে এই বিডিআর যারা ভুক্তভোগী বিডিআর যারা আন্দোলনকারীরা আছেন বিডিআর যারা আছেন তাদের কিন্তু দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে সেই আশ্বাসের পরেও কিন্তু আন্দোলনকারীরা তাদের দাবি না মানা হলে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে এবং সেই জায়গা থেকে এখানে তারা এটাও বলেছেন যে যতক্ষণ পর্যন্ত সচিবালয় থেকে কোনো ধরনের আশ্বাস তাদেরকে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। আর এই বিষয়ে বলে রেখেছে সচিবালয়ের এখানে এই পাশে এই আন্দোলনের কারণে কিন্তু পাশে যানজটের সৃষ্টি হচ্ছে। তবে পাশের যে রাস্তাটি রয়েছে এক পাশের রাস্তাটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু প্রতিনিধি দলের একটি বৈঠকের কথা এখান থেকে বলা হয়েছে যে সচিবালয়ে চলছে। তন্য এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ। যতদিন ডেভিল থাকবে ততদিন অপারেশন ডেভিল হান্টও চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাহিনীটির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত উল্লেখযোগ্য হারে অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি বলেও জানান তিনি। এর আগে আনসার ও ভিডিপি একাডেমির দরবার হলে শুরু হয় ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। এ সময় কাজের স্বীকৃতি স্বরূপ ১৫৬ জন কর্মকর্তা কর্মচারী ও সদস্যদের বিভিন্ন পদক দেওয়া হয়। অনুষ্ঠানে সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কুটির শিল্প প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন তারা। ডেভিল হান্ট কতটুকু কার্যকরী হচ্ছে আপনারা যেহেতু গাজীপুরের আপনারা সবচেয়ে বেশি বলতে পারবেন কতটুকু কার্যকরী হচ্ছে। যত পরিমাণ আপনারা আশা করছিলাম অতগুলি হয় নাই, বাট আস্তে আস্তে হয়তো উদ্ধার হবে। চট্টগ্রামের আউটার রিং রোড ও এক্সপ্রেসওয়ে প্রকল্পে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। বেলা ১২টার দিকে নগরের কোতোয়ালি মোড়ে সিডিএ কার্যালয়ে যায় দুদক টিম। এ সময় প্রতিষ্ঠানটির প্রকল্প সংশ্লিষ্ট ২ কর্মকর্তাকে জেরা করে বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখে তদন্তকারী দল। পরে বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করে তা উচ্চতর তদন্তের জন্য নিয়ে যায় তারা। দুদক কর্মকর্তারা জানান, চট্টগ্রামের মেগা ২ প্রকল্পে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় ও নিয়ম বহির্ভূতভাবে ভাতা নেয়ার অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে এসব অভিযোগের কিছু সত্যতা মিলেছে বলে জানান কর্মকর্তারা। বিশেষ করে এক্সপ্রেসওয়ের অনেক স্থানে অতিরিক্ত র্যাম্প, লালখান বাজার অংশে র্যাম্পে ফাটল ও রিং রোড প্রকল্পে ৮ সিডিএ কর্মকর্তাকে ৪০% ভাতা প্রদানের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় দুদক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কর্মকর্তারা কিছু নথি সরবরাহ করতে পারলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি দিতে পারেনি তারা। গুরুত্বপূর্ণ সেসব নথি আগামীকাল সরবরাহ করা হবে বলে জানিয়েছে সিডিএ কর্মকর্তারা। নির্মাণ কাজে কিছু অনিয়ম, বিশেষ করে এখানে নির্মাণ কাজ পুরোপুরি সম্পন্ন হওয়ার আগেই পিলারে ফাটল দেখা যাচ্ছে, যেখানে সেখানে র্যাম্প করা হয়েছে প্রয়োজনের অতিরিক্ত। সচিব মহোদয় যেটা বললেন সেটা হচ্ছে ওনারা এই যে অনিয়মগুলো যে 40% অ্যালাউন্সের বিষয়টা এটা ওনারা অবগত আছেন এবং এটা নিয়ে ওনারা নিজেরাও এটা নিয়ে তদন্ত করছেন, এটা আমাদের জানালেন এবং উনি কিন্তু স্বীকার করলেন যে এখানে কিছু অনিয়ম আছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে খুলনায় জনসভা করছে বিএনপি। এ নিয়ে জানাতে সমাবেশস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, বিএনপির সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। সেই কথা 2009 সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলে আসছে। আমরা বারংবার বলেছি বাংলাদেশের জনগণ কাকে ভোট দিবে সেটি একান্ত তাদের সিদ্ধান্ত, কিন্তু তাদের ভোট দেবার স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। আপনারা রাজনৈতিক দল গঠন করবেন, ভালো কথা, নতুন রাজনৈতিক মোর্চা গঠন করবেন, ভালো কথা, কিন্তু আপনাদের প্রস্তুতির ঘাটতি পূরণ করবার খায়েশে নির্বাচনী প্রক্রিয়া আপনারা দূরে ঠেলে দেবেন, এটি বাংলাদেশের জনগণ মানে না, মানবে না।
বিজিবির কড়া আপত্তিতে কুড়িগ্রাম সীমান্তে মসজিদ ঘেঁষে লাগানো শূন্যরেখার সিসিটিভি ক্যামেরাটি খুলে নিয়েছে বিএসএফ। গেল রাত 11:30টার দিকে ভারতের 162 বিএসএফ ব্যাটালিয়নের অধীনে ছোট একটি টহল দল সিসিটিভি ক্যামেরাটি খুলে নিয়ে যায়। এর আগে দুপুরে সিসি ক্যামেরা লাগানোর ঘটনা কেন্দ্র করে দক্ষিণ বাঁশজানি গ্রামে বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক হয়। এতে কড়া প্রতিবাদ জানায় বিজিবি। এরই পরিপ্রেক্ষিতে সরিয়ে নেওয়া হয় সিসিটিভি ক্যামেরা। গত 9 ফেব্রুয়ারি রাতে বিএসএফ সদস্যরা অতি সংগোপনে কাঁটাতারের বাইরে ভারতের নোম্যান্সল্যান্ডে গাছের উপর একটি সিসি ক্যামেরা বসায় বিএসএফ। শেষ করছি এখন যার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।